আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুজনই হজে গিয়েছিলেন এবং হজে গিয়ে সৌদি আরবে দুজনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আর কারা উপস্থিত ছিল, এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে মার্কিন এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক তারা ভীষণ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সৌদি আরবের বৈঠক, তাদের দৌড়ঝাঁপ, এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে? এবছর হজে গিয়েছেন আমাদের সেনাপ্রধান। গতকাল তার নিউ লুক নিয়েও কথা বলেছি। আজকে একজন প্রাক্তন সেনাপ্রধানের কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই নিউ লুকের খবর কি। তিনি জানিয়েছেন যে অতীতে বাংলাদেশের সেনাপ্রধানদের এমন দাড়ি দেখা যায়নি। দাড়ি সেনাপ্রধানরা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই, তবে সেনাবাহিনীর কিছু রুলস ফলো করে এই দাড়ি রাখতে হয়। আর তিনি বললেন যে এর আগেও অনেক সেনাপ্রধান ছিলেন যারা ব্যক্তিগতভাবে ভীষণ ধর্মভীরু ছিলেন, তারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু কেউই জেনারেল ওয়াকারের মতো এতটা প্রদর্শনবাদী ছিলেন না, যে ধর্মচর্চা এই প্র্যাকটিসগুলো এত পাবলিকলি কেউ করেননি। এই প্রথম জেনারেল ওয়াকার করছেন, এবং তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানের বর্তমান যে আর্মি চিফ আসিম মুনির, তিনি হাফেজ, কিন্তু তাই বলে তো তিনি দাড়ি রাখেননি বা তার বেশভূষা চালচলনে মনে হয় না যে হাফেজ এই বিষয়টা তিনি সামনে আনেন। যাই হোক, যে বিষয় বলছিলাম, যে হজে গিয়ে জামাতের প্রধান ডক্টর শফিক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আরো দু একটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই বৈঠকের মূল আলোচনা ছিল যে বাংলাদেশে বিএনপি এখন টেরিবলি ফেল করছে, বিএনপি দেশটা ভালো মতো চালাতে পারছে না, তারেকের দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, এমনকি বিএনপির ভেতরেও এই আলোচনা হচ্ছে যে তারেক রহমান পারছেন না, বা তার ভেতরে সেই রাষ্ট্র চালানোর মতো, সরকার প্রধান হবার মতো ম্যাচিউরিটি দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে জামাত চেয়েছিল এবং সেনা প্রধানের সাথে আলোচনা করেছে যে মূল যে গেমটা ছিল ডিপ স্টেটের জামাতকে ক্ষমতায় আনা, ইনুস যেটা চেষ্টা করেছে, সেই খেলাটা আবার তারা চায় যে বাংলাদেশে বিএনপি যে ব্যর্থ হচ্ছে তার প্রেক্ষিতে জামাতে ইসলামকে আবার ক্ষমতায় আনার একটা চেষ্টা করা। তো সেখানে উপস্থিত যে অন্যান্য পরাশক্তির প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় জামাতে ইসলামকে বাংলাদেশে আর সামনে ক্ষমতায় আনার কোনো সুযোগ নেই। তার মানে এই যে ওয়াকার এবং শফিক সাহেবের যে বৈঠক, সেই বৈঠকটা সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশে এই যে দুজন রাষ্ট্রদূতের কথা বললাম, ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক, তারা এত দৌড়ঝাঁপ কেন করছে? এদিকে ইরানের 3জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, এবং তার ফলশ্রুতিতে ভারত কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আমেরিকার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন, এবং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা টুইট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ইরানের সাথে খুব দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং এই শান্তি চুক্তিতে এই সংঘাতের সবগুলো পার্ট, একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্ক এবং ইন্ডিয়া সহ যারা ছিল, সবাই মোটামুটি এই শান্তি চুক্তিটার ব্যাপারে একমত হয়েছে, এবং সবার সম্মতিক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে অচিরেই জেনেভায় এই চুক্তিটি সকল পক্ষের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে। তো এই যে 5 দিনের জন্য শুরু করা একটা যুদ্ধ, ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে যুদ্ধ, সেটা শেষমেশ এমন একটা পর্যায়ে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার মধ্যে শেষ হতে যাচ্ছে
যেখানে বলা যায় যে আমেরিকার যা যা চেয়েছিল তার অধিকাংশই আর পূরণ হয় নাই। হয়তো ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানটা কিন্তু পোক্ত হলো। এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই মুহূর্তে যতটা ঐক্যবদ্ধ, সেটা কিন্তু আমেরিকার একক সুপার পাওয়ারের জায়গাটাকে নাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন নতুন করে ফর্মুলেট হচ্ছে। বলা যায় যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেছে, এবং এই বিশ্ব পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গতকাল 11ই জুন ছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস। 111-এর সরকার তাকে অ্যারেস্ট করেছিল 16ই জুলাই 2007 সালে, এবং 2008 সালের 11ই জুন তিনি মুক্তি পেয়েছিলেন। তো এই উপলক্ষে গতকাল যে বক্তৃতাটি তিনি করেছিলেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢাকায় দেখা হবে। কয়েকদিন ধরেই শেখ হাসিনার ঢাকায় ফেরার ব্যাপারে বলছেন, এবং মোটামুটি একটা কথা চাউর হয়েছে যে বাই ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যত দ্রুততার সাথে বিশ্ব রাজনীতি বদলাচ্ছে, এবং এই বিশ্ব রাজনীতির বদলের সাথে সাথে কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবই খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং এই পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাহলে এই যে রাষ্ট্রদূতদের যে কথা বলছিলাম, গতকাল একজন আওয়ামী লীগের কারাবন্দী নেতার সাথে এই ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক দুজনেরই ফোনে আলাপ হয়েছে। তারা বিএনপির নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছেন, এবং অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য সাথেও আলাপ করেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু একটা সমীকরণ তৈরি হচ্ছে, এবং তার অংশ হিসেবে কারাবন্দী নেতার সাথেও ফোনে আলাপ হয়েছে। আর এদিকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বিএনপি এই ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ইস্যুতে জামাতে ইসলামের উপরে চড়াও হয়েছে, এবং আজকে খবর পেলাম যে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো 2-3টা ইসলামী ব্যাংক যারা ফলো করে, শরিয়া ব্যাংকিং যারা ফলো করে, তাদের উপরেও নাকি বিএনপি সরকার কঠোর অবস্থান নেবে। তার মানে জামাতের সাথে এই মুহূর্তে যে বিএনপির একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা যখনই জামাত বিএনপির কোনো দ্বন্দ্ব দেখি তখন একটা সন্দেহ হয় যে এটা আসলে দ্বন্দ্ব নাকি সাজানো নাটক। কারণ আজকে যদি আওয়ামী লীগ বলে আমরা ফিরে আসবো, হয়তো দেখা গেল যে জামাত বিএনপি সব কিছু ভুলে এক হয়ে গেছে। আবার অনেকে বলছেন যে এবারের এই যে সংঘাতটা, এই যে ব্যাংকের সংঘাত, এগুলো আসলে একটা কারণ আছে। যদিও জামাত বিএনপি এক মায়ের দুই সন্তান, কিন্তু তাদের মধ্যে একটা গন্ডগোল লাগার একটি কারণ হলো এই যে সৌদি আরবের বৈঠক, এই খবর সরকারের কাছে আছে। আরেকটি কারণ বিএনপির সরকারের কাছে আছে যে তারা মনে করে যে জামাত গোপনে হয়তো আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে, এবং আওয়ামী লীগের সাথে মিলে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে হয়তো কোনো একটা আন্দোলন করবে, বা বিএনপি সরকারকে হটানোর কোনো একটা গোপন পরিকল্পনা করছে। এর ভিত্তিতেও বিএনপি সরকার ঠিক করেছে যে জামাতকে তারা একদম সহায় দেবে আর কি, এবং জামাতকে সহায়তে হলে প্রথমে তার অর্থনৈতিক মেরুদণ্ডটা ভাঙতে হবে, যে কারণে ব্যাংকিং এবং তাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে গ্র্যাজুয়ালি সেগুলোর উপরে প্রেসার করবে। অর্থাৎ রাজনীতির এই খেলায় বিএনপি বর্তমানে ভীষণ দোদুল্যমান একটা অবস্থায় আছে, এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্বটা খুব প্রকট হয়ে উঠছে। এবং এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেট অধিবেশনে যে বাজেটটা পেশ করা হচ্ছে, সেটা নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে। একটা অতি উচ্চাভিলাষী বাজেট, যেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মোটামুটি ইম্পসিবল একটা টার্গেট। আর এটি বিদেশি ঋণ এবং বিদেশি অনুদান, দান, এগুলোর উপরে নির্ভর করে প্রণীত একটা বাজেট, যেখানে এটা বাস্তবায়নের সমস্যা হবে বলেই অনেকে মনে করছেন। আবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যে বিষয়টা থাকে, বাংলাদেশের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, সেটি কিন্তু এই মুহূর্তে নেই, এবং সেটা নিকটে 1-2 বছরের মধ্যে আসবে সেটাও মনে হয় না। সব মিলিয়ে বিএনপি গভীর খাদে পড়েছে। জামাতের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে
এবং যতই দিন যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আরো দৃঢ় হচ্ছে এবং আওয়ামী লীগের রাজনীতিতে একেবারে সক্রিয় হয়ে ফিরে আসা খুব দ্রুতই ঘটবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপরে গর্দিশ নেমে এসছে। সারা দেশে 3টা ঘটনা ঘটে আছে, জানেন আপনারা। একটা হচ্ছে সেই মাহাদি, হবিগঞ্জের সেই কুখ্যাত স্বঘোষিত পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদি। সেই মাহাদির পেছনে একদম আঠার মতো লেগেছিল ছাত্রদল। প্রথম দিনের মিশন ফেল করেছে, প্রথম দিন মৌকা মতো ধরতে পারেনি। মাহাদি হুদৌড় দিয়ে থানায় গিয়ে আত্মরক্ষা করতে পারলেও দ্বিতীয় দিন হবিগঞ্জের ডিসি অফিসে তারে আচ্ছা মতো ধুলাই দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আরেকটি ঘটনা ঘটেছে নেত্রকোনায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ককে নন্টু করে তাকে দিয়ে নাকে খত দেওয়ায় জয় বাংলা বলিয়েছে ছাত্র লীগের লোকজন। আবার ফরিদপুরের ভাঙাতে এক সমন্বয়কের বিরুদ্ধে বিশাল মিছিল টিছিল হয়েছে। মানে সারা দেশে বলতে পারেন এদের বিরুদ্ধে একটা রীতিমতো, যেটা আমরা বলেছি ইউনূস আমলে, যে ইউনূস আমল গেলে পরে এসব সমন্বয়ক কোথায় খুঁজে পাওয়া যাবে। এবং আগামী আগস্টে, এই যে আর 2 মাস পরে আগস্ট, 5ই আগস্টে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে। এই যোদ্ধা দাবি করাটা মানুষ বের করে দিবে। তো এর পার্ট হিসাবে এই মাহাদির ঘটনাটা আমরা প্রথম আলোচনায় নিয়ে আসতে চাই। মাহাদিকে এবার সাইজ করার মধ্যে দিয়ে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে ধরেন মুক্তিযুদ্ধেও রাজাকারদের মুক্তিযোদ্ধারা হত্যা করেছে, কিন্তু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিরীহ রাজাকারদের, অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধারা ক্ষমাও করে দিয়েছে, যে হয়তো শান্তি কমিটিতে ছিল কিন্তু কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্যে যায় নাই, তাকে মুক্তিযোদ্ধারা মাফ করে দিয়েছে। কিন্তু যাদেরকে শাস্তির আওতায় আনছে তাদেরকে, এই যে হবিগঞ্জের বানিয়াচং থানার পুলিশের ইন্সপেক্টর, তাকে যে এই যে মাহাদি যেরকম দম্ভ করে বলেছে যে আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, এইরকম নির্মম ভাবে পুলিশ নিরীহ পুলিশকে বা নিরীহ মানুষকে মুক্তিযোদ্ধারা খুঁচিয়ে খুঁচিয়ে আগুনে পুড়িয়ে মারেনি, বরঞ্চ দেশের নিরীহ মানুষদেরকে পাকিস্তানিরা আগুনে পুড়িয়ে মেরেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যেই স্টাইলটা এই তথাকথিত জুলাই যোদ্ধারা, তারা 24-এর জুলাই আগস্টে তারা এটা বলবৎ রেখেছিল। এবং মাহাদির সবচেয়ে বড় অপরাধ হলো, সে তো স্বঘোষিত হত্যাকারী, এটা যে সে নিজে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ঘোষণা করেছে যে হ্যাঁ আমি পুলিশ হত্যা করেছি, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধ ছিল। আপনারা, আমি খবরের নজর দেওয়ার আগে দেখেন, এই যে ডিসি অফিসে ধুলাইটা খেয়েছে, চান্দিমান্দি ফাটায় দিয়েছে ছাত্রদল মোটামুটি, যা দেখা যাচ্ছে এবং ভিডিওতে যা শোনা যাচ্ছে। এখান থেকে এই যখন ডলা খাওয়ার পরে তার সাথে আরো 2-4 জন ছিল, এরা কাছাকাছি বোধহয় 2 মিনিটের দূরত্বে সম্ভবত ওখানে হসপিটাল, সে হসপিটালে নিয়ে গেছে। এবং এই হসপিটালে নিয়ে গিয়ে তারাই নিজেরা দাবি করছে যে ছাত্রদল তাদেরকে ধুলাই দিয়েছে। কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 2 মিনিট আগেই তার উপর হামলা করা হয় এবং ছাত্রদলের কিছু নেতারা তার উপর হামলা করে। তো এই যখন অবস্থা, তখন যেটা জানা গেল যে আগের দিন যে ধাওয়া করেছিল, সেই ধাওয়ার ফুটেজ কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশও বলেছে এরকম ধাওয়ার কোনো দৃষ্টান্ত তারা দেখে নেই। আবার ছাত্রদল অস্বীকার করেছে তারা এমন কিছু করে নাই। মাহাদি নাকি তার নিজের মিডিয়া কাভারেজের জন্য সেই সব ছড়িয়েছে। তো মাহাদির দিক থেকে দাবি হলো যে ডিসি অফিসের একটা সিসি ক্যামেরায় তাকে যে ছাত্রদল আগের দিন ধাওয়া করেছে, এইটার নাকি ফুটেজ আছে, এবং সেই ফুটেজের জন্য সে তথ্য অধিকার আইনে ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যায় এবং সেখানেই মাহাদিকে মৌকা মতো পেয়ে যায় হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। খবরটা এরকম যে থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই সমন্বয়ক মাহাদি। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে ডিসি অফিসের ভেতরে মারধরের ঘটনা ঘটেছে। এবার অভিযোগ করা হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বলতে শোনা যায়, ডিসি অফিসের ভেতরে ছাত্রদলের হামলার
শিকার হয়েছেন তিনি। এর আগে গতকাল ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে মাহাদি বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নেই? লাইভের শেষ দিকে তিনি বলেন, আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিং পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপর পরীক্ষার জন্য এসেছিলাম। আসার সময় রিকশায় ছিলাম, তখন পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মাহাদি হাসানের দাবি, তিনি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছিলেন, পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্ট তাকে আশ্বস্ত করেছিল, মানে ছাত্রদলকে জানিয়েছিল, ছাত্রদল আশ্বস্ত করেছিল, আসো বাপু তোমার পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। এবছরের শুরুতে এক যুবককে গ্রেফতার করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ 2 জানুয়ারি। এরপর 2 জানুয়ারি তাকে ছাড়াতে থানায় যান মাহাদি হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে ওসির কক্ষে ঢুকে পড়েন মাহাদি হাসান। তাকে দম্ভ নিয়ে বলতে শোনা যায়, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন। হবিগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে 10 জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসছে? বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলে 3 জানুয়ারি মাহাদিকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জানুয়ারি তাকে জামিনে মুক্তি দেন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিনে একদল বিক্ষোভকারী বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে। যাই হোক, সেই ভয়ঙ্কর ঘটনা নিয়ে বিবিসি এবং প্রথম আলোতে নিউজ ছাপা হয়েছিল যে থানায় প্রায় 56 জন পুলিশকে জিম্মি করা হয় এবং এক পর্যায়ে মধ্যরাতে দাবি করা হয় যে এসআই সন্তোষকে তাদের হাতে তুলে দিতে হবে। সেনাবাহিনী যাওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। নির্মমভাবে সবার চোখের সামনে এসআই সন্তোষকে এই দুষ্কৃতকারী হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়, তুলে দিতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী এবং তাকে পিটিয়ে পুড়িয়ে পরের দিন গাছে ঝুলিয়ে রাখা হয়। আমার প্রশ্ন হলো, এই যে তার দম্ভ, এসআই সন্তোষকে জ্বালিয়েছে, হবিগঞ্জ থানা জ্বালিয়েছে, ইউনূস পরিবর্তনের পর কোথায় গেল সেই দম্ভ? যেই থানা পুড়িয়েছে, যে থানায় গিয়ে ওসিকে হুমকি দেয়, সেই থানায় গিয়ে যান বাঁচানোর জন্য আশ্রয় নিতে হয়। দেখেন, আমি বরাবরই বলি, এখনো বলি, মাহাদিকে ছাত্রদল পিটাবে, মারবে, কিলাবে, এইটা বাংলাদেশের ট্রেডিশন, বাট আমাদের এটা কাম্য না। আমরা মনে করি না যে এটা হওয়া উচিত, এটা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এদের যে পাপ, এই পাপের শাস্তি কি? এই পাপের শাস্তি তো বিএনপি তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। সেই পাপের শাস্তি আমরা এও মনে করি না যে আওয়ামী লীগ ছাত্রলীগ যদি সুদিন ফিরে আসে তারাও অ্যাটাক করুক, এসআই সন্তোষকে যা করা হয়েছে মাহাদির মতো ছেলেদেরকে সেটা করা হোক। আইনের মধ্যে দিয়ে টুডে অর টুমোরো এদের কি বিচারের মুখোমুখি হতে হবে না? এরা কি পার পেয়ে যাবে? মাহাদি তো নিজে আপ্রাণ চেষ্টা করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, তারা পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে এই ভাবনায় সুখে তারা ছিল যে ইউনূস আমল বোধহয় আজীবনের জন্য এসছে, এই দেশ থেকে বোধহয় আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না। কিন্তু এখন তাদের কলিজা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি সবগুলো নিউজের এবং সবগুলো ভিডিওর কমেন্ট পড়ার চেষ্টা করেছি। সেই কমেন্টে শুধু হাস্য রস আর ব্যঙ্গ। কেউ বলছে ছাত্রদলকে, ভাই তোমাদের দিকে রিকোয়েস্ট, আমাদের জন্য কিছু রাইখো, ছাত্রলীগের জন্য কিছু রাইখো, মানে ছাত্রলীগেরও এই টাইপের প্ল্যান আছে। ফলে এই মাহাদিদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে নিশ্চয়ই তাদের পরিবার এবং তার পিতাও প্রকাশ্যে এসেছিলেন এর মধ্যে, তাদের নিশ্চয়ই দুশ্চিন্তার শেষ থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ডারে যেটা হচ্ছে সেখানে যদি দায় কাউকে দিতে হয়, বাংলাদেশের নাগরিককে দিতে হবে। এর কারণ হচ্ছে ভারত থেকে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে আসেন অবৈধ পথে। একদম যে আসেন না তা না। আমি বাংলাদেশের জেল, বিশেষ করে কাশিমপুর কারাগারে আমি ভারতীয় পেয়েছি যারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন অথবা বৈধভাবে ঢুকেছিলেন, অবৈধ হয়েছেন। ভিসা, মানে সাউথ ইস্ট এশিয়া এগুলো হয়, মানে মানুষ ভিসার ব্যাপারে সতর্ক থাকে না।
বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে ভারতে কর্মসংস্থানের জন্য মানুষ গিয়ে থাকেন বা বিভিন্ন অপরাধ করে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে ভারতে। আর একটা সংখ্যা, সেটা সবচেয়ে বেশি, যারা হচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, তারা আসলে দেশ ত্যাগ শখ করে না। পৃথিবীর কোনো মানুষই তার মাতৃভূমি, তার ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যায় না একান্ত বাধ্য হলে। লোভে পড়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারেন, কিন্তু ভিটামাটি ছেড়ে যাবেন না। এটা 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 সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখবেন যারা বড় বড় চোর, এই যে আপনি দেখেন বেগমপাড়া, ত্রিকমপাড়া গেছে, কিন্তু টাকা পাচার করে, কিন্তু তাদের কিন্তু রুট এই জায়গায় রেখে গেছে। তো বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু যায়, তারা কিন্তু জীবিকার জন্য না, ওখানে আসলে জীবন বাঁচানোর জন্য যায়, এবং তাদের ভারতের জীবনটা খুব সুন্দর না। ধরেন একজন খুনি, অনেক খুনি, এই বঙ্গবন্ধুর খুনি মাজেদকেও তো কলকাতা থেকে ধরে আনা হলো, 17 বছর সেখানে সে আত্মগোপনে ছিল। এরকম খুনি যারা যায় বা বড় কোনো অপরাধী, তাদের একটা বুঝ থাকে যে আচ্ছা আমি আকাম করে আসছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে অন্য একটা দেশে থাকতেছি হিন্দু হয়ে অন্য নামে, আমার জন্য এটাই ভালো। কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিতাড়িত হন, তাদের তো আসলে দুঃখের শেষ থাকে না। এবার হচ্ছে এই যে যাতায়াত, যান কিভাবে? আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে গেল, সেখানে আমরা দেখেছি বিমানে ঝুলে ঝুলে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করেছে, অথচ যে কেউ জানে যে বিমানে ঝুলে যাওয়া যায় না, উড়ন্ত অবস্থায় পড়তে দেখেছি মানুষ। তো এটা কখন করে? বাধ্য হয়ে। পৃথিবীর কোনো মাইগ্রেশন যদি সেটা কোনো আদর্শ বা বিশ্বাসের কারণে হয়, বিতাড়িত হতে হয়, সেটা বৈধ পথে হয় না। আমি জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়েছে, সেটা বৈধভাবে পারি নাই, চেষ্টা করেছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছি, পরে আমাকে লাইন বি চুজ করতে হয়েছে। তো আমি দীর্ঘদিন ভারতে ছিলাম, ভারত থেকে বৈধ পথে বের হয়েছি। তো ভারতে তো আমরা ভারতের জন্য অনিরাপদ নয়, কিন্তু অনিরাপদ কারা? খুনি ডাকাতরা। এবার স্মাগলিং যেটা হয় বর্ডারে, সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশিদের নিয়ে অনেক চাপে থাকে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ভারতীয়দের সবজি, শাকসবজি নিয়ে এসছে, লাউ এনে বলতেছে ভারতীয় লাউ নিয়ে আসছি। তো এরকম কাজ করে, গরু চুরি করে নিয়ে আসে। আর অন্যান্য মাদক চোরাকারবারি, গরু চোরাকারবারির সাথে বাংলাদেশের দালালরা সবচেয়ে দুঃসাহসী হয়, কারণ বাংলাদেশের কোনো বর্ডার নাই, আছে ভারতের। তো ভারতীয় স্মাগলাররা সাধারণত বাংলাদেশে আসে না। যে কোনো বড় দেশের সাথে ছোট দেশের এই পার্থক্য থাকবে, শুধু ইকোনমিতে না, মানুষে মানুষে ভেবে থাকবে। বর্ডার অঞ্চলে ভারতীয়রা বাংলাদেশিদেরকে দেখতে পারে না, মিসকিন ফকিন্নি মনে করে। যেমনটা সৌদি আরবে বাংলাদেশের মুসলমান যত বড় হাজি হন, যত বড় টুপি হন, ওই যে দাঁত ভাঙা পীর চরমনাই, তার জেলে রাখছে না 40 দিন, সে কিছু ওখানে ওয়াজ করতে, ধরে নিয়ে জেলে ঢুকে দিছে। তো এগুলো আসলে মানে এই বৈষম্য থাকে। এখন যা বলার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, ভারতের সীমান্তে অভ্যন্তরীণ জায়গায় বাংলাদেশের নাগরিক গিয়ে যদি কোনো অপরাধ করে, তাহলে এটা তাদের আইনে যেটা বিচার হবে, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমারও একই বক্তব্য। আমি 4 বার বর্ডার ক্রস করেছি, তো আমার কখনোই মনে হয় না বিএসএফ গুলি করে। যদি আপনি মিউচুয়াল দালাল ধরে যান, তাদের একটা বৈধ পথ না হলে অবৈধ পথেও বৈধ লাইন আছে, মানে তাদেরকে জানান দিয়ে যাইতে হবে। আর স্বাভাবিকভাবে বন্দুক নিয়ে বসে আছে, আপনি তাদের ফাঁকি দিলে তার বন্দুকটা দিছে কেন? সে তো তার ওইটার ক্ষমতা দেখাবে। ফেলানির লাশ নিয়ে অনেক কথা বলা হয়। যারা বর্ডারে গেছেন, কাঁটাতার দেখেছেন অনেক উঁচা, ওইখানে ক্রেন দিয়ে কাউকে ঝুলাইতে হবে, কোনো মানুষ যে টাইনা তাকে ঝুলাইতে পারবে না, কারণ ওইটা কোনো পিকনিক স্পট না, কোনো পাহাড় না যে ট্রেকিং করে আপনি উঠে গেলেন। ফেলানি পার করছিল, গুলি করছে, ওই সময় ঝুলা ছিল, তারা লাশ সরানো মনে করে নাই, এটা প্রয়োজন মনে করে না, এটা অমানবিক কাজ। কিন্তু ফেলানি নিজেই ওই বর্ডারটা ক্রস করছিল। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের, এটা কেন মেক্সিকো থেকে যখন ইউএসএতে ঢোকে, তাদের সাথে কি ভালো ট্রিট করে? বলা হয় যে আমেরিকা হচ্ছে আইনের দেশ। তো সব জায়গায় আসলে আইন দেখানোর আগে আমাদের স্মার্ট হইতে হবে। বর্ডার নিয়ে আমার বক্তব্য এটাই যে বাংলাদেশের মানুষের অনেক দায় রয়েছে এই সব ইয়েতে, এবং ভারতের সীমানায় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু বাঙালিও না, ওরা অবাঙালি। অবাঙালিরা শুধু বাংলাদেশের বাঙালিকে অপছন্দ করে না। 1971-এ এই অবাঙালিরা আমাদের দেখেন, 71-এর আগে 52-এ ওরা বাঙালিকে পছন্দ করে না। তেমনিভাবে ভারতের যারা গুজরাটি, মারাঠি, বাঙালিরা আসলে ইন্টেলেকচুয়াল, অনেকটা বিড়ালের মতো বলতে পারেন, মানে কিছু করবে না, খাবে আর কি, বুদ্ধি দিয়ে অনেক কিছু করে, এই কারণে হিংসা করে। আপনি বলিউডে দেখেন বাঙালিদের অবস্থান, আপনি অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, বড় একটা দখল কিন্তু বাঙালিরা আছে, এবং পশ্চিমবাংলার বাঙালিরা অনেক পড়াশোনা করে, তো ফলে তাদেরকে আসলে হিংসা করে। এটা জাতিগত বৈষম্য বলতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশে বাঙালিকে কেন সে হিসাব করবেন? এক হচ্ছে বাঙালি, আর এক হচ্ছে মুসলমান। তো আমি যদি বন্দুকের সামনে নল দেই বা একটা বাঘের সামনে যায় যদি বলি আইন অনুযায়ী তুমি সুন্দরবনেই থাকবে, আমার কামড় দিতে পারবে না, এটা কিন্তু হবে না। বড় আপনি তার টেরিটরিতে যায় যদি আপনি এই ফাতরামিগুলো করেন, কেন? মানে সে তো বাংলাদেশে ঢুকে মারছেন, আপনি যাচ্ছেন কেন তার ওইখানে? নো ম্যানস ল্যান্ড আছে, বাংলাদেশের বর্ডার সীমানা নাই, সীমানা রেখা নাই, খোলা ওপেন। তো
তো মানুষ অনেক, এই গতকালকে দেখছিলাম একটা পাগল লোক, সে বর্ডারে চলে যাচ্ছে, বিএসএফ তাকে ধরে আনছে, বিজিবি তারে ধরে আনছে, ধরে এনে থামাইতে পারতেছে না লোকজন, সে যাবেই। এখন এরকম লোকজন গেলে ওই প্রান্তে যে বিএসএফ আছে সে কেমনে বুঝবে কোনটা পাগল আর কোনটা এই জিনিসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি শুরুতেই বলেছেন যে প্রথমেই আমার ভাবির পোলারা, দেশের মৌলবীরা এবং দেশের 2-4 জন এমপি, অসম মন্ত্রীরা তা বলে না, 2-4 জন এমপি তারা বলতেছে যে এগুলো ভারতীয় মুসলমানকে পাঠাচ্ছে। আচ্ছা, আমি ধরে নিলাম যুক্তির খাতিরে ভারতীয় মুসলমান, রোহিঙ্গা মুসলমানদের কি এদের কি দুলাভাই হয়? আর ভারতীয় মুসলমান কি তাদের সুধীর ভাই হয়? ওদের নিবে না কেন? যদি ওদের কথাও সত্য হয়, তো মুসলমান তো ভাই ভাই, সব মুসলমান তো একই জায়গা চাই। সারাদিন তো তারা ভারতের মুসলমানের অধিকারের জন্য আন্দোলনও করে, কান্নাকাটিও করে। এই তো পয়েন্টে আসছে, মরে গেল ভারতীয় মুসলমান, মরে গেল। ভারতের মুসলমানের জন্য হাই হুসেন হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করে কারবালার মতো। এখন ভারতের মুসলমান যদি সত্যিই পাঠায়, নিতে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না। তার মানে তারা ভণ্ড, মিথ্যুক। তাদের যে ইসলাম প্রেম, মুসলমান প্রেম, ভারতীয় মুসলমান প্রেম, এগুলো মিথ্যা কথা। এইবার আসি, এরা কারা? এরা শতকরা 99 জন বাংলাদেশি মুসলমান। একজন হয়তো বাংলাদেশি হিন্দু থাকতে পারে, বা 2 জন হয়তো বাংলাদেশি হিন্দু থাকতে পারে, অথবা 100তে একজন ভুলক্রমে ইন্ডিয়ান লোকও চলে আসতে পারে। তাহলে থাকলো কত? 97%। কিন্তু 97% কিন্তু সত্যি সত্যি বাংলাদেশি মুসলমান। আসাদ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কারণ কি? দেশ কেউ ছাড়তে চায় না, দরিদ্র মানুষটিও দেশ ছাড়তে চায় না। আরে ভাই, এই বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা কত নির্যাতিত, তারপরে কিন্তু তারা দেশ ছাড়তে চায় না। এমনকি শুধু দরিদ্র না, ধনীরাও ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? দেশের প্রতি একটা মিনিমাম মায়া মমতা মানুষের থাকে, মিনিমাম। ওই যে আসাদ আরেকটা কথা বলছে যে যারা এই যে বেগমপাড়া, তারপরে নদীপাড়া, ও না থুকু বেগমপাড়া কি বলে ফেলছে, আস্তা করে এরকম পাড়া পুরা তারা বানায় বিদেশে, তারপরে কিন্তু বাড়িঘর 2-4টা দেশে রাখে। এটা তো আপনি জানেন। মিনিমাম এই লুটপাটকারী বদমাইশদেরও নারী টানের প্রতি একটা টান থাকে। তাহলে মরার পর্যন্ত কবরটা যাতে আমার বাপের কবরের পাশে আসতে পারে, তাও না আসতে পারে। ওই বেগম পাড়া যে টাকা নাকি নদী পাড়া টাকা পয়সা চুরি করলো, এগুলো আবার পাঠায় দেশে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। এটা কিন্তু অন্তত ভুল করে না, এটা তো জানেন। যাই হোক, তাহলে এরা 97% মুসলমান এবং বাংলাদেশি মুসলমান। তাদেরকে কেন বাংলাদেশে ঢুকতে দিবে না? এখন আমাদের দৃক শহীদুল, ফটোগ্রাফার ফ্রুটিলা নাকি কারা, এরা এখন কোথায়? তারপর কমরেড আনু বিহারি, যার জন্য বাংলাদেশের বিহারীদের জন্য তাদের মানবতা জেগে যায়, তারা এখন কোথায়? এখন ওই যার একটা কি শাইয়ান নাকি শাওয়ান কারা যেন আছে। আমাদের দুর্ভাগ্য যে এরা আমাদের সাথে গণজাগরণ মঞ্চে ছিল, তাই না স্যার? যে এই বদমাইশ গুলো, যে এই সমস্ত টিভি স্টেটের লোকগুলো আমাদের সাথে ছিল, মানে আমরাও তাদের সাথে ছিলাম, চিনতে পারি নাই তখন, তাই না? তার গানে কত হাততালি দিয়েছি। তো এরা এখন তাদের মুসলমানের জন্য, রোহিঙ্গার জন্য লেখে, এমনকি পাকি বীজ নিয়ে গান লেখে। এখন আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের কষ্ট নিয়ে শাইয়ানরা আর কোনো গান আর গাথে না, কোনো মিউজিক আর হয় না। আর তাদেরই বা কি দোষ দিব? বাংলাদেশের চামড়া আলা পীর, চামড়া সারা পীর, তারাই এখন মুসলমানের চেতনা, ইসলামী চেতনা জজবা জাগে না। এটা জাগে না কেন জানেন? এরা হচ্ছে জামাল পুইরা পাগলা। যদি লস হইতো না, তাইলে কিন্তু বলতো ফিরাই দাও। বুঝতে পারছেন? কারণ এই 97% অনুপ্রবেশকারী প্রতিদিন যদি 1 টাকা পাঠায়, 1 কোটি মিনিমাম যদি ধরে নেই, 1 কোটি যদি অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশি ভারতে থাকে, 1 টাকা পাঠালে প্রতিদিন 1 কোটি, 100 টাকা পাঠালে প্রতিদিন 100 কোটি, 500 টাকা পাঠালে প্রতিদিন 500 কোটি। এই যে 500 কোটি টাকা আসে, যদি এটা উল্টা যাইতো না, তাইলে দেখতেন কি চেঁচামেচি গবেষণা শুরু হয়ে যেত। আচ্ছা, এই যেটা আমি বারবার বলি যে এরা গরিব বলে আপনি তাদের নিবেন না, এদের চেহারা খারাপ বলে নিবেন না, অশিক্ষিত বলে নিবেন না, বা এরা ভারতে গেছে বলে ফেরত নিতে চান না। কিন্তু আমেরিকা থেকে যখন গলায় বেরি, কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ, এগুলো পয়রা পাঠাই দিল, তখন তো টুটি করতে পারলেন না আমেরিকার বিরুদ্ধে। শুধু কি তাই, আমেরিকার মহামান্য প্রেসিডেন্টের নামে একটা মহিষ রাখা হয়েছে, মহিষের নাম। সেই মহিষের আপনি নিজের বাড়িতে ফ্যান থাকেন না, তাই মহিষের জন্য ফ্যান পর্যন্ত দিয়েছে। কোরবানি দিবেন তো দূরের কথা। আসলে বাংলাদেশি মুসলমান হলো শক্তের ভক্ত, নরমের জন। আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে ফাইট হতো, যখন আফগানিরা জিততো, খুব মর্দে মুজাহিদ, যখন হারতো তখন কি করতো জানেন? দাড়ি চেষে, পাঞ্জাবি কাবলি রেখে পালায় চলে যেত, দাড়ি চেষে টুপি ফেলে। এমনকি আফগানিস্তানের 90 দশকে ব্লেডের দাম বেড়ে গেছিল দাড়ি চাষার, কারণ
দাঁড়িয়ালা হইলে ধরে ফেলবেন, তাড়াতাড়ি দাড়ি কাটতো, দাঁড়িয়ে ব্লেডের দাম বেড়ে গেছিল। এরা হলো শক্তের ভক্ত নরম একজন। আর এইখানে এখন বাংলাদেশের যারা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, যদিও তারা একটাও ভারতের পক্ষে না, একটাও হিন্দুদের পক্ষে না, ওইখানে যাই হোক, দরিদ্র মানুষ, দরিদ্র বলেই তো সে গিয়েছে, নইলে তারা সেও জানে ওটা হিন্দুর দেশ, সেও জানে ভারত গরুর মুখ খায়, সেও জানে ভারতের লোক রাস্তায় হাগে মুতে, সেই বাড়িতে গিয়ে কামলা দেয়, সেই বাড়িতে গিয়ে কাজের বুয়া হয়। আসলে এটা তার মানবিক কারণ, অমানবিক। তাদের জীবনটা এমন পরিস্থিতি হয়েছে যে কত কষ্টে তারা ভারতে গিয়ে কাজের বুয়া হয়। তারপরে আমাদের বাংলাদেশের শাসকদের লজ্জা নাই যে আমাদের এই 1 কোটি মানুষ বিদেশে গিয়ে যদি, মানে ওই যে আপনি শুরুতেই বলেছেন যে মধ্যপ্রাচ্যে আমরা কামলা দিতে গেলে নিজের মনে করি বিরাট কাজ করে ফেলছি, মানে বিষয়টা এরকম কর্তাই গেছে, সুধীর ভাই আনন্দের সীমা নাই, আমাদের সুধীর ভাই গেলেও আমরা খুশি হই, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এমন। তারপর ওই লিল্লাখার মৌলবীরা এই লিল্লাখরের মেসি কুদাকুদি নাচানাচি করবেই, এটা তাদের স্বভাব। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের শাসকদের উচিত যে এই নিরীহ দরিদ্র সাধারণ মানুষগুলোকে বাংলাদেশে, যেহেতু ভারত বলেছে তাদের মামলা করবে না, তাদের আসতে দেওয়া উচিত। এই বদমাইশি, এই বীরত্ব বার্মার সীমান্তে কিন্তু আমরা দেখি নাই। 12 থেকে 14 লক্ষ যখন আসে তখন দুলাভাই ডেকে নিয়ে আসে, বার্মারা 100-150 জেলে ধরে নিয়ে যায় বাংলাদেশি, টু শব্দটি করতে সাহস পায় না। বার্মার আরাকান সন্ত্রাসীরা বাংলাদেশে আইসা নাচে কুদে গান গায়, সেইখানে গিয়ে তো আমরা এই যে বাংলাদেশে মরতে মুজাহিদ আর বিজেপির মতো মরতে মুজাহিদ যাদের কথা বললেন, ফটোশুট নেয়, আশেপাশে থাকে যুদ্ধ ভাব, আশেপাশে ব্যাংকারের পাশে থাকে শিশু। কি হাস্যকর! যাদের যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা তারা দেখলে হাসবে, ব্যাংকারের পাশে কোনদিন শিশু থাকে? দেখুন, মার্কিন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসেন যখন সিনেটে শুনানিতে বলেন যে বাংলাদেশে ওনার আসার দায়িত্বের অন্যতম লক্ষ্য হলো চীনকে ঠেকানো, তখন বোঝাই যায় যে উনি বাংলাদেশকে একটা তৃতীয় বিশ্বের দেশ এবং এখানে উনি আগ্রাসন চালাতে আসবেন বা আমাদের উপরে হুকুমদারি করতে আসবেন। আর দীনেশ ত্রিবেদী, যিনি ভারতের হাই কমিশনার ডেজিগনেট, মানে এখনো তো তিনি পরিচয় পত্র প্রদান করেননি, তিনি বেনাপোল স্থলবন্দরে পা রেখে বলেছেন একই আকাশ, একই বাতাস, একই জল। এইটা হলো পার্থক্য, যে একজন রাষ্ট্রদূত আসছে আমাদের উপরে খবরদারি করার জন্য, আর অন্যজন আসছেন সৌহার্দ্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে, ভালোবাসার বার্তা নিয়ে। কাজে একজন মার্কিন রাষ্ট্রদূত বা পশ্চিমা রাষ্ট্রদূত যেই হোক, সে কখনো তো আমাদের বাঙালির আবেগ অনুভূতি বোঝে না, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের আবেগ অনুভূতি বুঝে না দেখি ওরা তো 71-এ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের পক্ষে। কাজে এখানে আমি ব্রায়ান ক্রিস্টেনসেনের মতলবের সাথে দীনেশ ত্রিবেদীর উদ্দেশ্যকে এক করব না। দীনেশ ত্রিবেদীর আসারটা একেবারেই ভিন্ন একটা উদ্দেশ্য, এবং আমরা একদম প্রতিবেশী রাষ্ট্র, কাজে বাংলাদেশের অনেক কিছুতেই ভারতে ম্যাটার করে, ভারতের অনেক কিছু বাংলাদেশে ম্যাটার করে। উনি যেটা বলেছেন এসেই সৌহার্দ্যের বার্তা, উনি বলেছেন 140 কোটি মানুষকে আর বাংলাদেশের 20 কোটি, ওনার ভাষায় আসলে 18 কোটি, ওটাকে উনি আলাদা করে দিতে চান না। উনি বলেছেন দুই দেশ, এখানে আমরা প্রযুক্তিতে বিশ্বে আমরা লিডার। উনি বলেছেন দুই দেশ মিলে যে রাষ্ট্রীয় ক্রিকেট খেলে তাহলে কি অবস্থা। এই যে বার্তাগুলো উনি দিয়েছেন, একজন রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী বাংলাদেশের মাটিতে পা রেখে, এই বার্তা কিন্তু 71-এর পর ভারতের যত রাষ্ট্রদূত বাংলাদেশে আসছেন কেউই সেই বার্তাটা দেননি। শেখ হাসিনা এবার সরাসরি দেখা হবার বার্তা দিলেন তার নেতা কর্মীদের। কোথায় দেখা হবা? দিল্লিতে, কলকাতায়? না, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের সরাসরি দেখা হবার আশাবাদ ব্যক্ত করেছেন, দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। প্রায় 1 মাস আগে, গত 17 এপ্রিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশে ফিরবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন, এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারেও তিনি সেটি বলেছিলেন, এবং সেটি কিন্তু চলমান রয়েছে, চলছে তার এই বক্তব্য। কিন্তু গতকাল তার কারামুক্তি দিবস, 2008 সালের এই দিনে 11 জুন
তিনি কারামুক্ত হয়েছিলেন। সেই সময়ের 111 সরকারের কারাগারে বন্দী থাকবার পরে কারামুক্ত হয়ে ডিসেম্বরে 2008-এর নির্বাচন করে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং সেই দিবসটি গতকালকে আওয়ামী লীগ পালন করেছে ভার্চুয়ালি দলের সোশ্যাল মিডিয়ায়। এবং সেই সোশ্যাল মিডিয়া বক্তব্যে শেখ হাসিনা আবারও নতুন করে বার্তা দিলেন যে আমাদের সাথে আমাদের সবার সশরীরে দেখা হবে দেশের মাটিতে। কিন্তু কোন প্রক্রিয়ায়? শেখ হাসিনার এই কথাগুলো শুনে অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু সত্যিকার অর্থে বিশ্ব পরিমণ্ডলে, দেশীয় পরমণ্ডলে একটা বুদবুদ শুরু হয়ে গেছে। পানি গরম চলছে, কিন্তু পানি নামানোর সময় হয়ে গেছে। বুদবুদ চলছে যে শেখ হাসিনা আসলে দেশে ফিরবেন। এটা এখনো অনেকের বিশ্বাস হবে না, আওয়ামী লীগারদেরও বিশ্বাস হবে না, কারণ 2 বছর তো এভাবে চলেছে। ভাই, একটা কথা মনে রাখবেন, সবকিছুর একটা শেষ আছে। 1975-এর পরেও আওয়ামী লীগ নিয়ে নানা অনিশ্চয়তার দোলাচলে দুলতে 79 নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শেখ হাসিনা 81 সালে ফিরেছিলেন এবং দীর্ঘদিন পর নানা টানাপোড়েনের পরে 96 সালে ক্ষমতায় এসেছিলেন। 21 বছর পর ক্ষমতায় এসেছিলেন। বিএনপি ক্ষমতায় এলো 18 বছর পর, 18-19 বছর পর। বিএনপির ক্ষমতায় আসাটা প্রহসন সমঝোতার মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পর। এবার কিন্তু আজকে কিন্তু প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আগের মতো মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্নতার যুগ নয়, কিন্তু এখন মানুষে মানুষে নিবিড় যোগাযোগের যুগ। এবার 21 বছরের তো প্রশ্নই আসে না। 21 বছর তো দূর কি বাত। দেশের পরিস্থিতি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অনুকূলে। এখন আওয়ামী লীগ নেতারা দেশে আসবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে আসবেন এবং আওয়ামী লীগ নেতারা ধীরে ধীরে শেখ হাসিনার আগেই আসবেন, এমন আভাস গতকালকের অনুষ্ঠান থেকেও পাওয়া গেছে। আমি এগুলো বলছি, অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে সম্ভব, কিভাবে 75-এর পরেও ভেবেছিলেন। 75-এর পরে আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে। 96, 2001, 5 বছরের একটা শাসন কাঠামো পরিচালনা করেছে। এরপরে 2009, 24, 16 বছরের শাসন পরিচালনা করেছে। আবারও আওয়ামী লীগ ফিরবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনি মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, বিশ্ব ব্যবস্থায় বুদবুদ শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফেরবার। আর এই বুদবুদ থেকে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলছেন যে আমি দেশে ফিরবো এবং সশরীরে আপনাদের সাথে দেখা হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই দলের শত শত নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং টেলিফোনে কথা বলছেন। তিনি প্রতিদিন কথা বলেন, কিন্তু একটি জায়গায় নেতা কর্মীদের বড় আক্ষেপ রয়ে গেছে, আর তা হলো ভিডিওতে তাকে দেখা যায় না, শুধু কণ্ঠ শুনে সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুসারীদের। তবে এই আক্ষেপ আর বেশি দিন থাকছে না। গতকাল বৃহস্পতিবার এরকমই এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা সহাস্যে এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন অচিরেই দেশে নেতাকর্মী ও সমর্থকদের মুখোমুখি হবেন তিনি। শেখ হাসিনার স্পষ্ট কথা, দেখা হবে দেশেই, একটু অপেক্ষা করো। দর্শক, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারা মুক্তি দিবসের অনুষ্ঠান ছিল। ফিরে দেখা যাক ইতিহাসের সেই পাতা। 2008 সালের 11 জুন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দীর্ঘ 11 মাস পর জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কারাগারে সাবেক প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর ওপর তুমুল নিপীড়ন চালিয়েছিল সেই সরকার। শুধু তাই নয়, তার আগে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতেও চরম বাধা দেওয়া হয়েছিল। ঢাকাগামী সমস্ত বিদেশি বিমান সংস্থাকে চাপ বলে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে যেন তারা দেশে ফেরার বিমানে উঠতে না দেয়। কিন্তু দমে যাননি তিনি। নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফেরার অদম্য সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর দেশে ফিরতে পারলেও তৎকালীন সরকারের আক্রোশে তাকে কারাগারে যেতে হয়। শেখ হাসিনা কিন্তু অদম্য মানুষ। শেখ হাসিনাকে 2008 সালেও কিন্তু দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তিনি
বাংলাদেশে ফিরে এসেছিলেন, কারাগারে গিয়েছিলেন, ক্ষমতায় গেছেন, এবারও তিনি দেশে ফিরবেন, সেই শক্তি, সেই সাহস, সেই আত্মবিশ্বাস তার আছে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অডিও ভাষণ দিয়ে আসছেন। কিন্তু দর্শক, এবারের সভাটি ছিল চরিত্রগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। কেন জানেন? কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় যে ভাষণ দিয়েছেন তার মূল বিষয়বস্তু ছিল দলের ফাইনাল ম্যাচ, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এক হুঙ্কার ছেড়ে বলেন, নেত্রীর তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি সাধারণ কোনো ঘটনা হবে না, এটি হবে 1 কোটি মানুষের এক ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে। প্রসঙ্গত, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর আগেও 2টি ঐতিহাসিক প্রত্যাবর্তন রয়েছে, যা বাংলাদেশ ও ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। 1981 সালের 17 মে তিনি দিল্লির নির্বাসিত জীবন শেষ করে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা জানি 1975 সালের 15 আগস্ট তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না, ছিলেন বিদেশে। ওই সময় পরিস্থিতি বিবেচনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরম মমতায় শেখ হাসিনা, তার বোন রেহানা এবং স্বামী সন্তানদের দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দেন। দীর্ঘ 6 বছর দিল্লিতে কাটিয়ে 1981-তে প্রথমবার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটে শেখ হাসিনা, আর দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি হয়েছিল 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জাতাকল ভেঙে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় অধিকাংশ বক্তার ভাষণে মূল অভিমুখ বা লক্ষ্য ছিল 2টি। 1, দলে যে কোনো মূল্যে ঐক্য রক্ষা করা, এবং 2, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করা। এই সংকটের দিনে বহুদিন পর এই ধরনের দলীয় সভায় শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। একই সঙ্গে উচ্চারিত হয় শেখ হাসিনা পুত্র সজীব অয়াজের জয়ের ভূমিকার কথাও। দর্শক, ইতিহাস সাক্ষী 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন দলের নানা কর্মসূচিতে সক্রিয় থেকে আন্দোলনকে চাঙ্গা করেছিলেন বোন শেখ রেহানা এবং পুত্র সজীব অজের জয়। প্রবীণ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাই স্মরণ করেন 2008-এ শেখ হাসিনার জেল মুক্তির দিনে ঢাকায় আক্ষরিক অর্থে জনপ্লাবন বয়ে গিয়েছিল। জেল থেকে বেরিয়ে সেই জনপ্লাবনে ভেসে ভেসেই ধানমন্ডির সুধা সদনের বাড়িতে পৌঁছেছিলেন শেখ হাসিনা। মায়া স্পষ্ট বলেন, সেদিন নেপথ্যে থেকে শেখ রেহানা দলকে এই কাজে উৎসাহ এবং নিখুঁত পরিকল্পনা জুগিয়েছিলেন। স্বয়ং শেখ হাসিনাও সেই সব কঠিন দিনে বোন শেখ রেহানার অবদান কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের সেই সংকটময় সময়ের প্রশংসনীয় ও অকুতোভয় অবদানের কথা স্মরণ করেন। একাধিক নেতা শেখ হাসিনা পুত্র জয়ের প্রশংসা করে বলেন, মা জেলে থাকাকালীন জয়ও দলকে নানাভাবে প্রাণ শক্তি জুগিয়েছিলেন। গতকালকের সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা সাবেক মন্ত্রী আব্দুর রহমান বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের এখন উচিত হবে নেত্রী দেশে ফেরার আগেই স্বদেশে ফিরে যাওয়া এবং তার প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্ন হতে পারে সেই প্রস্তুতির চেষ্টা করা। তিনি দাবি করেন, দলের তৃণমূল স্তরের নেতৃত্ব সম্পূর্ণ প্রস্তুত, এখন বাকি সিদ্ধান্ত নিতে হবে ওপরের নেতাদের। ঠিক এই সময়ে সভায় ঘটে এক নাটকীয় ঘটনা। আওয়ামী লীগের এক নেতা দলের অনৈক্যের প্রসঙ্গ উত্থাপন করতে গেলে শেখ হাসিনা মাঝপথেই তাকে থামিয়ে দেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি অনেকবার বলেছি এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়, এখন আমাদের প্রত্যেকের নিজের কর্তব্য স্থির করে সেই কাজ করতে হবে। শুধু তাই নয়, ওই নেতাকে মৃদু ধমক দিয়ে শেখ হাসিনা প্রশ্ন করেন, তুমি কি মনোযোগ দিয়ে নিজের কাজটি করছো? সেটা করো,
নেত্রীর এই ধমক শুনে সেই নেতা কিছুটা আমতা আমতা করে বলেন, মাননীয় নেত্রী, আমি একটু আবেগতাড়িত হয়ে কথা বলে ফেলেছি। অর্থাৎ শেখ হাসিনা বোঝাতে চাইছেন যার বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন, অভিযোগের সময় এখন নয়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত হাইব্রিড যা কিছু আছে সব মিলিয়ে একসাথে ফিরতে হবে। এটাই সত্য, সবাই মিলে ফিরতে হবে। ফেরার পরে কে ভালো কে খারাপ তারপরে বাছাই করতে হবে। এখন বাছাই করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে, কাজে এই বাদ পড়া নিয়ে ফেরাটা কিন্তু কঠিন হবে। দর্শক, 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এ ধরনের প্রায় 25-30টি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবারের এই সভাটি ছিল যেন সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনার জেল মুক্তি দিবসের অনুষ্ঠানে তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ঘিরে পুরো সভায় ছিল একটা সেমিফাইনাল ম্যাচের মুড। প্রত্যেক বক্তার কণ্ঠে ছিল উপচে পড়া আত্মবিশ্বাস। একাধিক নেতা দাবি করেন পার্টির তৃণমূল স্তর সম্পূর্ণ প্রস্তুত। এখন দলকে শুধু কৌশলী সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এবং কত দ্রুত নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব করে তোলা যায়। এমনকি রাজধানী ঢাকা দখল তথা অকুপাই ঢাকার ডাক দেন কয়েকজন নেতা। সভাটি পরিচালনা করছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি কথা প্রসঙ্গে নানা সময় শেখ হাসিনাকে মহিমান্বিত করে অনেক স্তুতি বাক্য বলেন, কিন্তু শেখ হাসিনা তাকেও এক প্রকার ধমক দেন। সেখানেও তাকে সতর্ক করে দিয়ে বলেন, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না, আমার পরিচয় সবাই জানে। সবাই আওয়ামী লীগের 2 প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বর্তমান কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভাষণ দেন 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও SM কামাল হোসেন। এই সবার সব থেকে বড় রহস্য বা চমক কি ছিল জানেন? আওয়ামী লীগের এই সভাগুলিতে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নেতার বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারের এই মেগা ভার্চুয়াল সভায় যোগ দেননি খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি ঘটল? 2 দিন আগে এক সভায় শেখ হাসিনাকে তিনি কাঠ গড়ায় দাঁড় করালেন নানা বিষয় নিয়ে, সেনাপ্রধান নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ ইত্যাদি নানা বিষয় নিয়ে। সেই 2 দিন পরে ওবায়দুল কাদের আবারও ভার্চুয়াল সভায় অনুপস্থিত। শুধু তাই নয়, উপস্থিত বক্তাদেরও কেউ তার প্রসঙ্গ বা নাম একবারের জন্য উত্থাপন করেননি। অথচ ইতিহাস বলছে তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর টানা 17 মাস কারাগারে নির্যাতিত হয়েছিলেন আওয়ামী লীগের এই বর্তমান সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের এই অনুপস্থিতি এবং নেতাদের নীরবতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। সভা চলাকালে আবেগঘন মুহূর্তে একাধিক জন সঞ্চালককে অনুরোধ করেন তারা নেত্রীকে একটু সালাম দিতে চান, তাদের জন্য কয়েক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়। মূল সভা শেষে নেতা নেত্রীদের অনেকেই শেখ হাসিনাকে সালাম জানাতে শুরু করেন। তখন শেখ হাসিনা পর্দার ওপার থেকে সবাইকে দেখে মজার ছলে সহাস্যে বলেন, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ইনশাল্লাহ অচিরেই দেশে সশরীরে দেখা হবে আমাদের, একটু অপেক্ষা করো। দর্শক, শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী বার্তা এবং আওয়ামী লীগের অকুপায় ঢাকার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি ঝড় তুলতে চলেছে? ঝড় তো অবশ্যই কিছু একটা তুলতে চলেছে। আমি শুরুতেই বলেছি যে একটা বুদবুদ শুরু হয়ে গেছে, কিন্তু পানি গরম হয়ে গেছে, বুদবুদ উঠছে, পানিটা গরম করে নামানোর সময় হতে চললো। এখন সেটি কয় দিন লাগে, কয় মাস লাগে, এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখছি, অপেক্ষা করছি। কারণ বাংলাদেশের মাটিতে একজন শেখ হাসিনাকে অবশ্যই প্রয়োজন। এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, আর যদি আপনারা
পিছিয়ে নিতে চান, তাহলে এই যে বর্তমান যে ব্যবস্থাগুলো চলছে আপনারা 2 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে দেখছেন সেটি চলতে থাকুক, কিন্তু জনগণ সেটি চলতে দেবে না। ইতিমধ্যে জনগণ বুঝে গেছে যে কোনটা দিন আর কোনটা রাত। জনগণ দিনের ঝকঝকে আলোকে টেনে আনবে, আর দিনের ঝকঝকে সেই আলোটাই হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আসছেন।